এখন এই যে দুটো পত্রিকা হামলা চালানো হলো, ভাঙচুর করা হলো, এটা কি ভালো হলো? এখন এই যে মানুষ কথাটার মানে কি জানেন? যার মান আছে এবং হুঁশ আছে। আমি কেন ক্ষুব্ধ সেটা আমি বলি আর কি। এটা আমি কিন্তু ইউনূস স্যারের অত্যন্ত ভক্ত ছিলাম। এই যে গত ২৪ ঘন্টার যে পরিস্থিতি, আসলে এই সব কিছু মিলে মানে এইগুলো কি এই আশা এবং সামনে নির্বাচন হওয়া, এটা কি বাধাগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা? যে এই সরকার ক্ষমতায় আসার পরে তাদের কার্যকলাপে বা তাদের মানে ইয়েতে মনে আপনি কি সরকারের দিকে দায় চাপাইতে চাচ্ছেন যে হ্যাঁ, এই হামলাটা হয়েছে? না অবশ্যই সরকার এটা তো ঠেকাতে ব্যর্থ হতে পারে, কিন্তু হামলা চালানোর পিছনে নিশ্চয়ই তাদের দায় নেই। না, দায় নেই মানে কি ওই অর্থে নেই। ওই অর্থে আছে যে ব্যাকলাশটাকে আমরা প্রিএম্প্ট করব কিভাবে, এই জিনিসটা তো তাদের থাকার উচিত ছিল। এটা কেন করে নেই তারা? বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। বৃহস্পতিবার রাত থেকে বাংলাদেশে এমন কিছু কাণ্ড ঘটে গেছে, ওসমান হাদি নামে একজন রাজনৈতিক নেতার মৃত্যুকে কেন্দ্র করে সেখানে মানুষ ক্ষুব্ধ হয়ে যে ধরনের সহিংসতা চালিয়েছে, বিশেষ করে দুটি গণমাধ্যমের কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। দেশের শীর্ষ দুটি গণমাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টার, বহির্বিশ্বে সারা পৃথিবীতে এই পত্রিকা দুটি একরকম বেশ পরিচিত পত্রিকা এবং বাংলাদেশের নিঃসন্দেহে এগুলো শীর্ষ দৈনিক, সবচেয়ে বেশি তাদের পাঠক। এই দুটি পত্রিকা আজ শুক্রবার প্রকাশিত হয়নি। এরকম নানা ঘটনা প্রবাহ ঘটছে, এমন সময় ঘটছে যখন বাংলাদেশ একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এরকম প্রেক্ষাপটে আমরা আজ শুরু করলাম আমাদের নতুন পডকাস্ট সিরিজ কথা চলুক। কথা চলুকের প্রথম পর্বে আমাদের সঙ্গে এসেছেন সাংবাদিক আরশাদ মাহমুদ। আরশাদ ভাই হচ্ছেন গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ছিলেন, ২০ বছর ধরে সাংবাদিকতায় ছিলেন। আপনাকে ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য আরশাদ ভাই। আপনাকেও ধন্যবাদ। আরশাদ ভাই, যেটা বলছিলাম যে বাংলাদেশ কি একটা ক্রান্তিকাল পার হচ্ছে? এটা তো বেশ কিছুদিন থেকেই হচ্ছে, মানে গতকালকে হয়েছে তা না, এটা একটা ধারাবাহিকতা। এটা শুরু হয়েছে সেই মানে মানে আমার দৃষ্টিতে, আমি তো দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে জড়িত, প্রায় ৪৫ বছর হয়ে গেল আর কি। আমি তো সবই দেখতে পাচ্ছি চোখের সামনেই। তো আনফর্চুনেটলি এই জিনিসগুলা মানে আমরা এই ক্রান্তিকাল শুরু হয়েছে সে স্বাধীনতার পর থেকেই। মানে আপনি যদি ডিসপ্যাশনেটলি জিনিসটা দেখেন, হ্যাঁ, তার কারণ আমরা পাকিস্তানের থেকে স্বাধীন কেন হয়েছিলাম, মুক্তিযুদ্ধ কেন করেছিলাম? আমরা করেছিলাম একটাই কারণে। প্রথম কারণ ছিল যে আমরা শোষণ এবং অপশাসন থেকে আমরা মুক্তি চাই। ঠিক আছে, আমার প্রশ্নটা একটু রিফ্রেশ করছি। বৃহস্পতিবার রাত থেকে বাংলাদেশে যা ঘটছে, আমার চোখে কিছু ঘটনা নজিরবিহীন মনে হয়েছে। মানে আমি নিজে একটা লেখা লিখেছি, সেখানে আমি লিখছিলাম যে বাংলাদেশে অনেক কাণ্ড ঘটেছে, অনেক কিছু ঘটেছে, কিন্তু বাংলাদেশের মানুষ কখনো একটা সংবাদপত্র অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করার কথা চিন্তা করেনি, যে ঘটনাটা কত রাতে ঘটেছে। এইগুলোকে কি? হ্যাঁ, এটা তো অবশ্যই, মানে আমার নিজেরও আমার মনে পড়ে না যে এরকম আমি অন্তত দেখিনি। হ্যাঁ, তো এটা যখন আমি প্রথমে আজকে সকালে আমি যাদের সকালবেলায় হাঁটতে যাই, যাদের একজনে বললো যে এরকম ডেইলি স্টার আর প্রথম আলোতে অ্যাটাক করেছে, আমি মানে কথাটা উড়িয়ে দিয়েছি। আমি বললাম কোথায় দেখছে? বলে ফেসবুকে দেখলাম। আমি বললাম ফেসবুকের তো কোনো মানে বিশ্বাসযোগ্যতা নাই, যার যা খুশি। কিন্তু পরে যখন দেখলাম আমি সত্যি মানে আমি হতভম্ব হয়ে গেছি যে এটা কী করে সম্ভব। পরে চিন্তা করলাম এটা সম্ভব এই কারণেই, তার কারণ এই ক্ষেত্রটা প্রস্তুত করা হচ্ছিল অন্তত এই অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই। আপনারা জানেন যে বাইরের থেকে বিভিন্ন রকম আগেও প্রথম আলো অফিসের সামনে জিয়াফত করেছে। তারপরে আমি প্রথম আলো, সেটা তো প্রথম আলোর ক্ষেত্রে আগেও হয়েছে আশাদ ভাই, যে আপনি মনে করেন যে সেই এর আগে 111 সরকারের সময় যে আমার সব সময় একটা জিনিস মনে হয়, হয়তো বড় গাছে বাতাসের ধাক্কাটা বেশি লাগে, হয়তো এই কারণেও হতে পারে যে ওদের ভুল চুকগুলো অনেক বেশি চোখে পড়ে। কিন্তু ওসমান হাদির মৃত্যুর খবর বের হওয়ার কিছুক্ষণ পরেই ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল শাহবাগের দিকে গেল, মানুষ ক্ষুব্ধ একটা। তারপরে প্রথম আলোতে হামলা হলো, ডেইলি স্টারে হামলা হলো। এগুলো কি এরকম র্যান্ডম ক্ষোভের বহিঃপ্রকাশ? না, র্যান্ডম ক্ষোভ না। এটা র্যান্ডম ক্ষোভের তো কোনো কারণই নাই। তার কারণ এটাকে আমি যেটা বললাম যে একটা গোষ্ঠী এরকম করার জন্য পায়তারা করতেছিল বেশ কিছুদিন থেকেই। কেমন? তো আমার সবচেয়ে আশ্চর্য লাগলো যে একটা সরকার যখন ক্ষমতায় থাকে, তাদের আন্ডারে আইন শৃঙ্খলা বাহিনী বা অন্যান্য তাদের ইন্টেলিজেন্স সব কিছুই, এটা তো তাদেরকে খবর যাওয়ার কথা।
না যাওয়ার তো কোনো কারণ নাই এটা। তো হাদি, যদিও আমি তাকে ব্যক্তিগতভাবে চিনতাম না, তার নামও কোনো দিন শুনিনি, কিন্তু তার কিছু বক্তব্য সম্প্রতি তিনি বেশ জনপ্রিয় হচ্ছে। কী কারণে? সে কয়েকটা কথা খুব বলেছে যেটা আমার কাছেও খুব ভালো লেগেছে। সে দেখলাম দুর্নীতির বিরুদ্ধে সাংঘাতিক সোচ্চার, এবং সে অপশাসনের বিরুদ্ধে সোচ্চার, এবং সে ওই তথাকথিত আধিপত্যবাদ নাকি এগুলো, যে আমরা কারো পরাধীনতা মেনে নেব না, এই সমস্ত এগুলো মানুষ পছন্দ। আপনাকে একটা জিনিস মনে করিয়ে দিই, হাদির একটা ভিডিও দেখছিলাম। হাদির নাম করে যে তার মৃত্যুতে ক্ষুব্ধ মানুষ দুটো পত্রিকা অফিসে হামলা চালিয়েছে। ওই দিনে হামলা চালিয়েছে, আমি ধরে নিতে পারি যে তাদের রাগটা গিয়ে পড়েছে এই কাগজগুলোর উপরে। হাদির একটা ভিডিওতে দেখছিলাম, তিনি এক জায়গায় বলছিলেন যে কোনো একটা পত্রিকা উপর হামলা চালিয়ে বন্ধ করার চেয়ে 10টা ওরকম পত্রিকা বানাও নতুন। ওইভাবে আমি দেখেছি সেটা। সেই কথাটা যেখানে হাদি বলছিলেন, কিন্তু তার উপরে তার মৃত্যুতে ক্ষোভ জানিয়ে এই পত্রিকাগুলোকে উপর হামলা চালানো হলো, মানে এটাকে কিভাবে দেখবেন? না, আমি সেটাই বলছি যে আপনি যদি কনস্ট্যান্টলি এই ন্যারেটিভগুলো দিতে থাকেন যে এই দুটো পত্রিকা ভারতের দালাল এবং ভারতের স্বার্থ তারা রক্ষা করছে, এটা কিন্তু কনস্ট্যান্টলি বলে যাচ্ছে, কনস্ট্যান্টলি, এটার কোনো থামাথামি নাই। ইদানিং আরেক সম্পাদক এদের সঙ্গে যোগ হয়েছে, যদিও তিনি নাম নেননি তাদের, কিন্তু বলছে যে আমরা ভারতের কোনো আধিপত্যবাদ আমরা মেনে নেব। কিন্তু এই দুটি পত্রিকাই তো জুলাই অভ্যুত্থানে আমি যতদূর মনে করতে পারি সবচেয়ে ভালো সাংঘাতিকভাবে, এবং আমরা তো অন্য পত্রিকাগুলো যখন লাশের হিসেব দিত না, খবর দিত না, প্রথম আলো দিনের পর দিন নিজস্ব ক্যাপাসিটিতে নাম্বারগুলো কালেক্ট করে না, তারা তো মানে তারা সত্যিকার অর্থে সাংঘাতিকভাবে একটা প্রশংসনীয় কাজ করেছে সেই সময়ে। কিন্তু ওই যে বললাম যে যখন আপনার মনে একটা মোটিভ থাকে, আপনার ভিতরে একটা মোটিভ থাকে যে না, যে কোনো একটা অছিলায় আমি এদেরকে শায়েস্তা করতে হবে, তো তখন তো আপনার যুক্তিতর্কের কোনো ব্যাপার নাই, এবং তাদেরকে ইন্ধন জুগিয়েছে আরেক গ্রুপ আর কি, যারা এটাতে বেনিফিটেড হবে। তো আমার কষ্টটা সেখানেই যে যখন একটা সরকার ক্ষমতায় থাকে, এটা তো তাদের জানা উচিত ছিল, জানার কথা তাদের। আপনি এই কথাটা বলছিলাম, এই প্রসঙ্গে আসি। গতকালকে হাদির মৃত্যুর খবরটা বের হয় 9:45 রাতে। আমি তখন খুব ঘনিষ্ঠভাবে নজর রাখছিলাম, সাংবাদিকতা করি, নজর রাখতে হয়, এবং ঠিক আধা ঘন্টার মধ্যেই আমরা জানতে পারি যে প্রধান উপদেষ্টা কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই কথাটা, এই খবরটা, এ ধরনের খবর কিন্তু সাংবাদিকদের আগে জানানো হয় যে তোমরা প্রস্তুত থাকো, এ ধরনের একটা ব্যাপার আসতেছে। তো সেটা কিন্তু হাদির মৃত্যুর খবর বের হওয়ার এই আধা ঘন্টার মধ্যেই এসছে। এবং আপনি যদি তারও কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টার ভাষণ দেখেন, প্রধান উপদেষ্টার ভাষণ ছিল সংক্ষিপ্ত। তিনি সেখানে হাদির মৃত্যুতে শোক জানিয়েছেন, মৃত্যুর পর বাংলাদেশ কী ব্যবস্থা নিচ্ছে সেটা বলেছেন, শোক ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় সেটা বলেছেন। তিনি বলেছেন যে হাদির সন্তান এবং স্ত্রীর দায়িত্ব সরকার নেবে সেটা বলেছেন, এবং তিনি বলেছেন যে এই যে হত্যাকাণ্ডের সাথে যা জড়িত তাদেরকে কোনো রকম কোনো ছাড় দেওয়া হবে না এবং সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা তারা নেওয়া হবে। কিন্তু প্রধান উপদেষ্টার ভাষণের শেষ ভাগে যে কথাগুলো তিনি বলেছেন, আমার কাছে মনে হচ্ছিল এটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলছিলেন যে আপনারা শান্তিপূর্ণ থাকবেন এবং আপনারা কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না, হঠকারী সিদ্ধান্ত নেবেন না, এই কথাটা উনি স্পষ্ট করে বলেছেন। এবং তারও কিছুক্ষণ পরেই তো সহিংসতা ছড়িয়ে গেল। প্রথম আলোতে ভাঙচুর হচ্ছে, ডেইলি স্টারে ভাঙচুর হচ্ছে, আমরা খবর পাচ্ছিলাম উত্তরায় কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর হচ্ছে, আমরা খবর পাচ্ছিলাম যে চট্টগ্রামের খুলশি এলাকায় সেখানে ভারতের একজন দূত তার বাসভবন সেটা ঘেরাও করে হামলা করার চেষ্টা চলছে, পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করছে। এবং ছায়ানটের ভবনেও আমরা ভাঙচুরের খবর পেলাম, আর 32 নম্বরের বাড়িটি তো অবভিয়াস টার্গেটে নিয়ে 4বার হলো, সো ওখানেও আরেক দল চলে গেল। এবং তার কিছুক্ষণ পর শাহবাগে 3জন উপদেষ্টা, যাদেরকে প্রধান উপদেষ্টা একসময় তার নিয়োগকর্তা হিসেবে বলেছিলেন, মাহফুজ আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তারাও এসে একই রকম কথা বলছিলেন যে শান্তিপূর্ণ আপনারা থাকেন। তারা কিন্তু সবাই ভারত বিরোধী বক্তব্য দিচ্ছিলেন। তারা বলছিলেন যে ভারত যদি এই হত্যাকারীকে ফেরত না দেয় তাহলে আমরা এই আন্দোলন থামাবো না। তারা ভারত বিরোধী বক্তব্য দিচ্ছিলেন, কিন্তু তারা শান্তিপূর্ণ থাকার আহ্বান জানাচ্ছিলেন। এবং তারা একটা কথা বলছিলেন, স্যাবোটাজ হতে পারে, আপনাদের ক্ষোভকে কাজে লাগিয়ে কোনো ষড়যন্ত্রকারীরা সুযোগ নিতে পারে এবং নির্বাচন বানচালের একটা চেষ্টা করা হতে পারে। মানে এই কথাগুলোর মানে কি আসলে? মানে তো আপনি যেরকম নিজের সাংবাদিকটির বুঝতেই পারেন এগুলো, মানে তো আমি যে কথাটা বারবার বলার চেষ্টা করছি আর কি, যে একটা সরকার যখন ক্ষমতায় থাকে তাদের কিছু দায় দায়িত্ব থাকে। তো আপনি মানে হাদির মৃত্যুতে অনেকেই ক্ষুব্ধ হয়েছে,
তারপরে সে ইন্ডিয়াতে পালিয়ে গেছে, এগুলো আমরা সব জানতে পারছিলাম। এবং আসিফ নজরুল যে উপদেষ্টা, তিনিও বলছেন যে কিছু মানে কি বলে লয়ার, তারা মানে বিচার বিভাগের ইয়ে করে তাদেরকে জামিন টামিন দিছে, এগুলো নিয়ে ক্ষোভ ছিলই মানুষের মনে আর কি। হ্যাঁ, তো এই ক্ষোভটা যখন আপনি জানি, তখন তো সরকারের না জানার তো কোনো কারণ নেই। তো আমার প্রশ্ন একটাই, যে তাহলে আপনি সরকার কেন, যদি আপনি এইটার যদি প্রিএমটিভ অ্যাকশনটা না নিতে, সরকারের এখানে আসলে কি করার ছিল? করার কথা ছিল যে যখনই কোনো মিছিল টিছিল বের হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে সেটাতে নিবৃত্ত করা, তাদেরকে পুলিশ টুলিশ দিয়ে যে না, তোমরা কোনো রকমভাবে রাস্তায় কোনো ইয়ে করতে পারবে না। এখানে একটা লাশ পড়ে গেছে, একজন মানুষ মারা গেছে, যে কিনা জনপ্রিয় নেতা, আপনি নিজেই বলছেন। তার অনুসারী আছে এবং তারা ক্ষুব্ধ, তার বেদনার্থ। আমি ফেসবুকে দেখছিলাম অনেকে প্রচণ্ড ক্ষুব্ধ স্ট্যাটাস দিচ্ছিলেন, অনেকে শোক প্রকাশ করছিলেন। মানে এই মানুষগুলোকে আসলে নিবৃত্ত, মানে শক্তি প্রদর্শন ছাড়া না, আর কিভাবে শক্তি প্রদর্শন ভাবে যেভাবে, প্রথম কথা হলো যে আপনি যদি এটা তো একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, তাই না? তো সরকারের কাজটা কি? সরকারের কাজ হলো মানে দেশের মধ্যে যেন কোনো মানে ভীষণ কোনো রকম বিঘ্ন সৃষ্টি না হয়, মানুষ যেন নর্মালি চলাফেরা করতে পারে কিংবা তাদের কাজকাম করতে পারে। তো এরকম একটা ঘটনা যে ঘটবে, এটা তো আপনাদের কাছে ইনফরমেশন ছিল। আপনার যে এত গোয়েন্দা সংস্থা, স্পাই এজেন্সি, তাদের কাজটা কি? তারা নিশ্চয়ই এটাকে ইনফর্ম করেছে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। তো আপনারা সেইটার বেসিসে মানে অ্যাকশান না নিয়ে আপনি যদি মুখে মুখে বলেন। আর একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে আর কি, এই সরকারকে মনে করছে যারা এই যে উগ্রবাদী, এটা হলো তাদের সরকার। তাদের মানে মাথায় এটা ঢুকে গেছে যে অতএব আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে এবং পতিত আওয়ামী সরকারের বিরুদ্ধে যে কোনো কাজই করব, আমাদের একটা পরোক্ষ সমর্থন আছে। আসলে কি তাদের সরকার? আমি বলছি যে পারসেপশনটা হলো সেটা। তা না হলে আপনি যখন 32 নাম্বার ভাঙছে কেমন, তখন মানে তারা তো ঘোষণা দিয়ে সেখানে ভাঙতে গেছে। তো আপনার পুলিশ দাঁড়ায় আছে সেখানে, মিলিটারি, কেউ কিচ্ছু বলছে না। তো তখন কি আমি একটা লেখার মধ্যে লিখেছিলাম, আইদার আপনি ইচ্ছা করে এটার ঠেকান নাই, অথবা আপনি মনে করছেন যে না, এটার মধ্যে আমরা যাব না। তো দুইটাতে আপনার যে কমপ্লিসিটি, এটা তো আপনি মানে স্কেপ করতে পারেন না। আমি যে কথাটা বারবার করে বলা হচ্ছে, সরকারের কাজটা কি? সরকারের কাজ হলো আইন শৃঙ্খলা ঠিক রাখা, এটা হলো তার প্রাইমারি রেসপন্সিবিলিটি। এখন আপনি যদি মনে করেন যে না, ওরা তো আসলে খুব ক্ষেপে গেছে, এটা সেটা, ওরা যা ইচ্ছা করবে, ওরা মানুষের বাড়িতে আগুন, আপনার বাড়িতেও তো আগুন দিতে পারতো, তাই না? এই মব মানেটা কি? আর আপনি যখন মবকে বলেন যে এরা প্রেশার গ্রুপ, সরকার থেকে বলা হচ্ছে প্রেশার গ্রুপ তারা নাকি, তো ফলে তারা তো মনে করছে যে উই আর এমবোল্ডেন্ড, এটা তো আমাদেরই সরকার, আমরা যেটা করব সেটা তারা এন্ডোর্স করবে, তাই হচ্ছে। আপনাকে আরেকটা ঘটনা একটু বলি, যে ময়মনসিংহের ভালুকার একটা ঘটনা, এটাও গতকালকের বৃহস্পতিবারের। একজন হিন্দু ধর্মাবলম্বী যুবককে প্রথমে পিটিয়ে হত্যা করা হয়েছে, তারপর তার মৃতদেহ গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং হাজার হাজার মানুষ সেটা করেছে। তাদের একটা অভিযোগ যে এই যাকে মারা হয়েছে সেই ছেলেটা ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননা করার কথাবার্তা বলেছেন। তো এই ঘটনাটা ঘটেছে, ওখানে বহু প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিল, ওখানে ইভেন সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। কিন্তু ওইখানে যে পরিমাণ মানুষ এটার সাথে ইনভলভ ছিল, যে পরিমাণে ক্ষোভ তাদের ছিল, আমরা কথাবার্তা বলেছি ওখানে স্থানীয় প্রশাসনের সাথে, তাদের ওই সময়ের পরিস্থিতি ওটা নিয়ন্ত্রণ করার মতন পর্যায়ে ছিল না। এই যে দেশের বিভিন্ন পকেটে এরকম ঘটনা মাঝে মাঝে আমাদের সামনে আসে। গতকালকে ঢাকায় এরকম মারাত্মক ঘটনা ঘটে গেল, কিন্তু একই সময়ে কাছাকাছি সময়ে ময়মনসিংহের ভালুকায় একই রকম, এবং চট্টগ্রামে যেটা আপনি বললেন যে ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনারের বাড়িতেও তারা হামলা করার চেষ্টা করেছে। তো এই জিনিসগুলা মানে এটা বলে যে কপিক্যাট রিয়াকশন আর কি। হ্যাঁ, তো এখন এক জায়গায় দেখছে যে না, ওদের তো কিছু বলছে না, অতএব আমরাও এটা করি। হ্যাঁ, তো এটা তো এক ধরনের ইন্ধন। তো যদি সরকার প্রথম থেকেই খুব মানে, আমি বলছি না যে গতকালকের কথা, মানে আগের থেকেই যদি এইসব মব ভায়োলেন্সটাকে যদি খুব শক্ত হাতে দমন করার চেষ্টা করতো, তাহলে আজকে এই পরিস্থিতি হতো না। এটা হচ্ছে কথা। কিন্তু আনফর্চুনেটলি এই সরকার, আমি প্রথম থেকেই দেখতে পাচ্ছি, যেটা মানে মূল যে আইন শৃঙ্খলার ঠিক করা বা দুর্নীতির দিকে বেশি ফোকাস করা, এই দিকে তাদের কোনো নজর ছিল না।
আশাদ ভাই, আমি একটা জিনিস জানি, আমি আপনার লেখা মিডিয়া ওয়াচ রেগুলার পড়ি এবং সেটা পড়ে আমার অনুধাবন এই সরকারের উপর আপনি পার্সোনালি খুব খুশি না, কিন্তু মানে তাদের আর কোনো কিছু কি করার সুযোগ ছিল না, না যে একটা পরিস্থিতি দেখে? আমি কেন ক্ষুব্ধ সেটা আমি বলি আর কি। এটা আমি কিন্তু ইউনূস স্যারের অত্যন্ত ভক্ত ছিলাম। আমি তাকে অন্তত 12 বার ইন্টারভিউ করেছি, আমাকে উনি ভালোভাবে চেনেন এবং আমি বিদেশি কাগজে লিখেছিও এটা নিয়ে। আমি ওয়াশিংটন টাইমসে একটা কভার স্টোরি করেছি ওনার উপরে, কেমন। তো আমি অনেকের সাথে আমার এটা নিয়ে গণ্ডগোল যে আপনি খালি ওনার পক্ষে কথা বলেন। এবং দেখেন, আমার সবচেয়ে কষ্ট লাগলো, আমি দুইটা কথা, উনি 5ই আগস্ট এই বিপ্লবের পরে, মানে সরকার পরিবর্তনের পরে 8ই আগস্ট উনি ক্ষমতায় দায়িত্ব নিলেন আর কি। ওনারা তো ক্ষমতা গ্রহণ করা বলেন না, দায়িত্ব নেন, ঠিক আছে, দায়িত্ব নিলেন। নেওয়ার পরে আমি 10 তারিখে আমি একটা পোস্ট দিলাম, ডক্টর ইউনূসের কাছে খোলা চিঠি এই বলে। তো এখানে বললাম যে স্যার, আপনাকে অভিনন্দন, এইরকম দেশ একটা অনেক দিন পরে একটা ভালো লোক পেয়েছে। তো আপনি দুটো কাজ করবেন। 1 নাম্বার হলো, আপনি এই দেশের দুর্নীতি সবচেয়ে বড় সমস্যা, মানুষ সেই জন্য ক্ষুব্ধ। তো আপনি এসেই আপনার এবং আপনার সঙ্গে যারা আছে, সরকারের যারা আছে, তাদের অ্যাসেট ডিক্লেয়ার করতে বলবেন, পাবলিক জানুক। এটাতে দুটো কাজ হবে। একটা হলো, যারা দুর্নীতি করে তারা দুশ্চিন্তায় থাকবে যে আমাদেরও তো এই করতে হবে, আর ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের একটা অব্লিগেশন থাকবে। তার কারণ আমরা দেখেছি শেখ হাসিনা, খালেদা জিয়া বা হোসেন মোহাম্মদ এরশাদ, তারা যদিও দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করে, কিন্তু দুর্নীতির মানে তাদের যে ব্যক্তিগত দুর্নীতি বা সম্পদের, এগুলো কোনো দিন তারা প্রকাশ করে না। তো এই জন্য মানুষের মনে একটা, আমি বললাম স্যার, আপনি একটা সুযোগ পেয়েছেন, আপনি এই কাজটা করেন, কেমন। আর 2 নাম্বার আমি বললাম যে আপনি যেভাবে হোক দেশের আইন শৃঙ্খলাটা এটা আপনি ঠিক করার চেষ্টা করেন। তার কারণ মানুষ মানে ব্রিদিং স্পেস চাচ্ছে, মানুষ এখন খুবই অস্থির এসব দিয়ে। তিনি 13 তারিখে ভাষণ দিয়ে বললেন যে আমরা চেষ্টা করব এই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যা যা করার। তার মধ্যে আরেকটা কাজ করব, দুর্নীতির বিরুদ্ধে আমরা তো অবশ্যই অ্যাকশন নিব। এবং আমি ব্যক্তিগতভাবে এবং আমার উপদেষ্টা যারা আছে, সরকারের যারা বড় বড়, সরকারের সবাইকেই এই তাদের হিসাব ডিক্লেয়ার করতে হবে, সম্পদ ডিক্লেয়ার করতে হবে পাবলিকের কাছে। তো এটা শুনে খুব খুশি হয়ে গেলাম যে এটা। তো তারপরে মাস যায়, এই তখন থেকেই যখন দিচ্ছিল না দেওয়ার পরে আমি দেখলাম ওনাদের ম্যাক্সিমাম ফোকাসটা হলো ওই বিদেশ ভ্রমণের পরে। এটাতে ওনারা খুবই মানে উৎসাহী সবাই। হ্যাঁ, তারপরে আরেকটা কথা বললাম যে আপনি যেহেতু আইনের শাসন প্রতিষ্ঠা আমাদের সবচেয়ে বড় দরকার, আর বিচার যেন কেউ কিনতে না পারে, এটা বিচার বিভাগকে যেন কেউ মানে প্রভাবিত। আচ্ছা, আমি এখানে একটু সরকারের পক্ষই নেই যে তারা একটা পপুলার আপরাইজিং এর পরে অভ্যুত্থানকারীদের ম্যান্ডেট নিয়ে আসেন। তারা তো জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে আসেননি, তারা অভ্যুত্থানকারীদের ম্যান্ডেট নিয়ে এখানে এসেছেন এবং তাদের সুনির্দিষ্ট কোনো কিছু লক্ষ্য উদ্দেশ্য ছিল যে তারা কিছু সংস্কারের কথা বলে এসেছিলেন, কিছু সংস্কার করবেন, এক পর্যায়ে নির্বাচিত একটা জনপ্রতিনিধি হাতে দেশ দিয়ে চলে যাবেন। সেই জায়গায় কি তাদের অনেক ফেলিওর দেখেন আপনি? 100% ফেলিওর। তার কারণ প্রথম যে সংস্কারের কথা যেগুলো বললেন, মূল সংস্কার যেগুলো, কেমন, এই যে কি বলে আর্থিক খাত সংস্কার, তারপরে স্থানীয় সরকার সংস্কার, তারপরে রাজনীতির সংস্কার, শাসনতন্ত্রের সংস্কার, এগুলো তো বললেন। কিন্তু মৌলিক সংস্কারের একটা জায়গা তো তারা চূড়ান্ত করে এনেছেন, যেটা নিয়ে এখন গণভোট হবে 12ই ফেব্রুয়ারিতে। হ্যাঁ, তো সেটাও এমন একটা শেপে ওটাকে দিছে, অধিকাংশ মানুষই বুঝে না এটা কি। হ্যাঁ, তার কারণ আপনি যাদের জন্য মূল সাবজেক্টটা কারা, দেশের সাধারণ জনগণ, আপনি যে এতগুলো সংস্কারের কমিশন করলেন বা এতগুলো কমিটি করলেন, এর মধ্যে সাধারণ মানুষের কোনো রিপ্রেজেন্টেশন ছিল কোথাও? তাদের বক্তব্য কে দিয়েছে? আপনি ওই তাদেরকে ডাকছেন, আমি বলছি ফরেন সার্ভিস একাডেমিতে ডাকছেন, সেখানে ইন্টারকন্টিনেন্টাল থেকে খাওয়া দাওয়া হচ্ছে, কোটি কোটি টাকা খরচা করছে এইভাবে, কেমন। এবং কি যে সংস্কার হলো তারপরে, এবং পরের দিকে সংস্কারের দেখেন মানে করুণ অবস্থাগুলো দেখেন। তারা সব সংস্কার কমিশনের রিপোর্টগুলো জমা দেওয়ার পরে মাসের পর মাস চলে যায়, ওটা নিয়ে আর কোনো কথাবার্তা হয় না। পরে সংস্কার কমিশনের হেডরা যারা প্রধানরা, তারা পাবলিকলি বলতে থাকলো যে তাহলে আপনারা আমাদের দিয়ে এটা কেন করলেন? আপনি তো আমাদের কোনো কিছু শুনতেছেন না। মানে আমরা যে এত খেটে খুঁটে এগুলো, যেমন আমি বলি ওই তোফায়েল আহমেদ সাহেব, উনি স্থানীয় সরকার কমিশনের, উনি পাবলিকলি বললেন যে আপনি তাহলে আমাদেরকে কেন আপনি এটার মধ্যে নিলেন? আপনি তো আমাদের কোনো কিছু, কোনো রেকমেন্ডেশন, কোনো কিছু, এটার তো কোনো ইমপ্লিমেন্টেশন, কোনো কিছু দেখতে পাচ্ছি না আমরা।
এবং লোকটা মারাই গেল শেষ পর্যন্ত। যাই হোক, হয়তো অন্য অন্য কোনো কারণে মারা গেল। এটার সাথে নিশ্চয়ই হ্যাঁ, না সেটা হতেই পারে। আমি বলছি তার যে ক্ষোভের কথাটা, এবং এই ক্ষোভ প্রকাশ করেছে দেবপ্রিয় ভট্টাচার্য, তারপরে এই যে কি গণমাধ্যমের কি বলে কামাল আহমেদ, তারপরে নারী যে সমস্যা শিরিন কি পুরো নামটা কি শিরিনের? শিরিন আক্তার। না হ্যাঁ, যাই হোক, শিরিন, সবাই এগুলা বলেছে আর কি। তো এখন কথা হলো সেদিকে আপনাদের কোনো, আপনি হঠাৎ করে একটা জিনিস আনলেন কি যে আমাদের চিটাগং পোর্ট দিয়ে দিতে হবে, তারপরে আমাদেরকে এই পানগাঁও দিয়ে দিতে হবে। এগুলো তো আপনাদের এজেন্ডার মধ্যে ছিল না। আপনি হঠাৎ করে এটার মধ্যে কেন গেলেন? দুর্নীতি, হ্যাঁ ওখানে দুর্নীতি হচ্ছে, ওখানে ইনএফিসিয়েন্সি, এগুলো সবই আমরা জানি, এগুলো তো অজানা কিছু না। তো আপনি যদি দুর্নীতির ব্যাপারটায় প্রথমে শক্ত করে ধরতেন যে না, এখন থেকে যে কেউ মানে প্রত্যেকের যদি অ্যাসেট ডিক্লেয়ার করে তাহলে বের হবে, এবং ওখানে চিটাগং পোর্টে যারা কাজ করে তাদেরও অ্যাসেট ডিক্লেয়ার করতে হতো, তাহলে তো আপনার এই বাড়তি কাজ করার দরকার ছিল না। আপনি এখন ডিপি ওয়ার্ল্ডকে নিয়ে আসতেছেন এখানে, তারপরে কোন সুইস কোম্পানি, ডেনমার্কের কোম্পানি, এগুলো তো আপনার এজেন্ডার মধ্যে ছিল না। এই আলোচনা কিন্তু আসলে এভারলাস্টিং। আসাদ ভাই, আমরা একটু যে আলোচনা শুরু করেছিলাম সেইখানে আবার একটু যদি ব্যাক করি, আমি আপনাকে বলছিলাম আপনার ভিডিও আজ কিন্তু আমি রেগুলার পড়ি, এবং আমার ওইখানে আরেকটা অনুভূতি হচ্ছে আপনি প্রথম আলো ডেইলি স্টার নিজে পছন্দ করেন না, এবং আপনার বিভিন্ন সময় লেখালেখিতে আসে আপনি মতিউর রহমান, মাহফুজ আনামকে নিয়ে আপনি খুব মিষ্টি কথা বলেন না আসলে, আমি ওইসব লেখা পড়ে। এখন এই যে দুটো পত্রিকা হামলা চালানো হলো, ভাঙচুর করা হলো, এটা কি ভালো হলো? না, এটা তো আমি আজকে লিখেছিও, এটা তো একটা জঘন্যতম অপরাধ হয়েছে এটা। আপনি প্রথম আলো সঙ্গে বা ডেইলি স্টারের সঙ্গে আমার তো কোনো ব্যক্তিগত শত্রুতা নাই। আমি চাই যে তারা যে ধরনের জার্নালিজম করে সেটাকে আরো একটা প্রতিষ্ঠানের কথা বলি, ছায়ানট। এটা আমি মেনশন করতে আপনাকে ভুলে গেছি যে ছায়ানট, যেটা একটা সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান, সেটাও কিন্তু হামলা শিকার হয়েছে। তো এগুলো তো কোনোভাবেই যে কোনো সুস্থ মানুষ যারা, তো তারা তো মেনে নিতে পারে। এখন ওই যে মানুষ কথাটার মানে কি জানেন? যার মান আছে এবং হুঁশ আছে। তো আপনি মান এবং হুঁশ যদি থাকে তাহলে সে চিন্তা করবে যে কোনটা ভালো কোনটা মন্দ। আমরা যে বানর থেকে, ওই যে এভলিউশনারি প্রসেস থেকে বানর থেকে আমরা তো মানুষ হয়েছি। তো আগে 4 পা ছিল, তারপরে আমরা 2 পা দাঁড়ালাম। 2 পা দাঁড়ানোর পরে কী হলো? আমরা মানুষ হলাম। মানুষ হওয়া মানেটা কি? মানুষ হওয়ার মধ্যে আপনার মধ্যে বোধ থাকবে, আপনার মধ্যে জ্ঞান বুদ্ধি থাকবে, আপনি সেটা নিয়ে নিজেকে বিশ্লেষণ করবেন, আপনি ভালো মন্দকে বিচার করবেন, আপনি সেইভাবে সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমরা শুরুতেই যেটা আলাপ করছিলাম, আপনি বলছিলেন যে এটা র্যান্ডম না, এটার পেছনে অন্য কোনো। আমি ওই কথাটাই আবারও বলছি, একটা যে এই সরকার ক্ষমতায় আসার পরে তাদের কার্যকলাপে বা তাদের মানে ইয়েতে মনে হয় সরকারের দিকে দায় চাপাইতে চাচ্ছেন হামলাটা হয়েছে। না, অবশ্যই সরকার এটা ঠেকাতে ব্যর্থ হতে পারে, কিন্তু হামলা চালানোর পিছনে নিশ্চয়ই তাদের দায় নেই। না, দায় নেই মানে কি ওই অর্থে নেই, ওই অর্থে আছে যে তারা, এটা তো তাদের, আমি বারবার করে যে কথাটা বলার চেষ্টা করছি, তাদের ইন্টেলিজেন্স তাদের আছে, তাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদের সব কিছু, তাদের তো ইনফরমেশন থাকার কথা যে এরকম একটা ঘটনা হয়েছে এবং হাদি মারা যাওয়ার পরে এর একটা ব্যাকলাশ হতে পারে। তো এই ব্যাকলাশটাকে আমরা প্রিএম্প্ট করব কিভাবে? এই জিনিসটা তো তাদের থাকার উচিত ছিল। এটা কেন করে নেই তারা? এখন হাদির মৃতদেহ ঢাকায় আসছে, আজকেই কোনো এক সময় আসবে, তার দাফন কাফন হবে, তারপর কি সব ঠান্ডা হয়ে যাবে? ওই কিছুদিন আবার চলবে, তারপরে আবার ঠান্ডা হয়ে যাবে। তার কারণ এটা কি শুধু কি এই ঘটনাকে কেন্দ্র করে? কারণ একটা কথা আমি কালকে সাবেক ছাত্র উপদেষ্টাদের কথায় মনে হচ্ছিল যে নির্বাচন বানচালের একটা চেষ্টা হতে পারে, একটা স্যাবোটাজ হতে পারে। আমার তো তার থেকেও মানে কি বলে গভীর শঙ্কা আমার কাছে যেটা, সেটা দেশটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে, এটা আমার মনে হচ্ছে আর কি। এখন হবে কি, মানে যার এই যে যে হিন্দু ছেলেটার কথা বললেন যে তাকে মেরে তারপরে লাশ পুড়িয়ে দিয়েছে, এটা তো একটা ভয়াবহ ব্যাপার, ভয়াবহ, মানে আমি কল্পনাই করতে পারছি না। গৃহযুদ্ধ হলে পার্টি কারা থাকবে? মানে যুদ্ধে দুটো পক্ষ লাগে। গৃহযুদ্ধ হলে যা হয় আর কি, যে বিভিন্ন মানে প্রত্যেকটা গ্রুপ তার নিজের মতো করে নিজের স্বার্থ করতে, এটা কিন্তু একটা ভয়াবহ একটা সিনারিও আমি মানে দেখতে পাচ্ছি সামনে। এখন এইরকম একটা পরিস্থিতি, আর যারা ঠেকাবে আর কি, পুলিশ বলেন, এরা এতই ডিমোরালাইজড। এই পুলিশ দিয়ে আপনি আর মানে সত্যিকার অর্থে কোনো মানে রিয়েল ভালো কাজ আপনি আর করতে পারবেন না। এটা ইম্পসিবল ব্যাপার। মানে পুলিশের প্রতি মানুষের যে ক্ষোভ ছিল,
16 বছর বা যে কোনো সরকারই আসে পুলিশকে ব্যবহার করে মানুষের বিরুদ্ধে ইয়ে করার জন্য। এই জন্য পুলিশ দেখবেন আপনি খামাকায় ধরে নিয়ে যাচ্ছে থানায়, এই তোমার পকেটে ইয়াবা আছে, হয়তো নিজেরাই ঢুকাই দিচ্ছে, দিয়ে তারে মেরে টেরে তারপরে তার কাছ থেকে টাকা পায়। এগুলো তো আমরা অহরহ পত্রপত্রিকায় দেখতাম। মানুষের এই যে পুলিশকে যে মেরেছে কিংবা ইয়ে করেছে, পুলিশের বিরুদ্ধে মানে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ এগুলো ছিল। কিন্তু পরে এই যে পুলিশ রিফর্ম বলেন, ইয়ে করলেন, সেই পুলিশ পোশাক, আপনি পোশাক চেঞ্জ করতেছে তাদের, কিন্তু তারা তো আর চেঞ্জ হয় নাই। হ্যাঁ, তো এখন তারা হয়তো এখন তারা যেটা করতে পারছে না, যে তারা ভয় পাচ্ছে যে আমি আবার কারে কী করব, আবার আমার উপর এসে অত্যাচার হবে কি না। এই ভীতির মধ্যে এই একটা কি বলে অ্যাম্বিভ্যালেন্স, এইগুলো নিয়েই তারা আর সত্যিকার অর্থে পুলিশের যে মানে ল এনফোর্সমেন্ট, সেটা আমার ব্যক্তিগত ধারণা এটা আর তাদের পক্ষে সম্ভব না এখন। আচ্ছা, অনেকক্ষণ হয়ে গেছে আলাপ আলোচনা। আমি খুব ছোট্ট একটা দুটো ইস্যু আমার মাথায় আছে আপনার সঙ্গে আলোচনা করার জন্য। এই যে এখন পরিস্থিতি সৃষ্টি হলো, কালকে আমরা জেনেছি যে 25 তারিখ ঠিক কটার সময় তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকায় এসে নামবে, সেই খবর আমরা পেয়েছি। আমরা এসব নিয়ে আলোচনা করছিলাম সম্প্রতি। তারপর তো ওসমান হাদির মৃত্যুর পর পরিস্থিতি ঘুরে গেল। একটা ধারণা করা হয় যে আগামী ভালো কোনো নির্বাচন হলে সবচেয়ে মোস্ট ডিজার্ভিং পার্টি হচ্ছে বিএনপি। সম্ভবত তারা হয়তো খুব সাধারণ প্রক্রিয়ায়, সাধারণ খোলা চোখে যেটা দেখা যায়, হয়তো ভোটে জিতে তারা সরকার গঠন করবে এবং তারেক রহমান তাদের ডিফেক্টর নেতা, যিনি 25 তারিখ আসছেন। এখন এই যে গত 24 ঘন্টার যে পরিস্থিতি, আসলে এই সব কিছু মিলে মানে এইগুলো কি, এই আশা এবং সামনে নির্বাচন হওয়া, এটা কি বাধাগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা? আমি ঠিক আমার মনে হয় না সেটা। আমার মনে হয় উনি 25 তারিখেই ফিরবেন, যদি এর মধ্যে মানে কোনো বিরাট পরিবর্তন না হয় দেশে। পরিবর্তন ইন এ সেন্স যে এই সরকার আর থাকলো না, অন্য কেউ আসলো আর কি, সেটা দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। সেটা তো আমি জানি না, বাট এরকম হলেও অস্বাভাবিক কিছু না আর কি। যে তার কারণ ঘটনাগুলো যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, যদি পরিস্থিতি আরও খারাপ হতে থাকে, তখন তো একটা গ্রুপ আসতেই হবে যে না, এটা আর চলতে দেওয়া যায় না। তখন প্রত্যেকের জীবন বিপন্ন হবে তখন। মানে এখন আপনার বাড়িতেও মানে অ্যাটাক করতে পারে, নোবডি নোজ, মানে কারোর তো কোনো সিকিউরিটি বলে কোনো জিনিস থাকবে না। তো সেইটাকে প্রিভেন্ট করার জন্য, ঠেকানোর জন্য নিশ্চয়ই কারণ না মানে কাউকে তো এই দায়িত্বগুলো নিতে হবে। এখন আমি যেটা বলছিলাম যে এই সরকার মনে হচ্ছে না যে এটাতে কেপেবল। তারা মানে কারণে হোক অকারণে হোক, দে আর জাস্ট নট কেপেবল অফ ডুইং দিস থিং। কেমন এটা তারা করতে পারবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। অনেক ধন্যবাদ আরশাদ মাহমুদ আপনাকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম সিনিয়র সাংবাদিক আরশাদ মাহমুদের সঙ্গে। তার সঙ্গে আমরা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, এটা নিয়ে আলোচনা করছিলাম। তিনি কিছু শঙ্কার কথা শুনিয়েছেন, ভয়ের কথা শুনিয়েছেন, আশার কথাও আছে। আমরা চাই শঙ্কাগুলো সত্যি না হোক, ভালো কিছু হোক, দেশে খারাপ কিছু না হোক, এবং আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, এই আলোচনার কথা চলুক।